Good afternoon, students. Today I am going to discuss modal verb, a very important topic in English grammar. ছাত্ররা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ আজকে আমাদের আলোচনার যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে মোডাল ভার্ব। মোডাল ভার্ব ইংলিশ ল্যাঙ্গুয়েজের খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। এই মোডাল ভার্বকে যদি আমরা ঠিকঠাকভাবে বুঝি বা বুঝে উঠতে পারি তাহলে সেন্টেন্স কনস্ট্রাকশন থেকে শুরু করে রাইটিং থেকে শুরু করে ইংলিশের আরও অনেক বিষয় আমাদের কাছে ইজি হয়ে যাবে এবং আমরা মোডাল ভার্বকে বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত সাবলীলভাবে ব্যবহার করতে পারব। সো উইদাউট ফার্দার ডিলে লেটস টক অ্যাবাউট টুডেজ টপিক। ছাত্ররা এখানে দেখো অন্য আরও সব কিছুর মতো আগে আমাদের মোডাল ভার্ব, মোডাল কি তার একটা ডেফিনিশন বা সংজ্ঞা আমাদেরকে জেনে নিতে হবে, কারণ তার বিভিন্ন আসপেক্টগুলো জানবার আগে মোডাল ভার্ব সেটি যদি আমরা না জানি তাহলে বাকি অংশগুলো বুঝতে পারবো না। তাই আগে একেবারে প্রথমেই যে মোডাল ভার্বের যে ডেফিনিশনটা দেওয়া আছে তোমরা দেখে নাও। মোডালস আর স্পেশাল ভার্বস দ্যাট আর ডিফারেন্ট ফ্রম নর্মাল ভার্বস। এক ধরনের বিশেষ ধরনের ভার্ব যেটা নর্মাল বা সাধারণ ভার্ব থেকে অনেকটাই আলাদা। দে আর নেভার ইউজড অ্যালোন অ্যান্ড আর অলওয়েজ ফলোড বাই আ প্রিন্সিপাল ভার্ব। এবং খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে কখনোই তারা কোনো জায়গায় তাদেরকে একা ইউজ করা যায় না, মানে অ্যালোন তাদেরকে ইউজ করা যায় না, তাদের পরে সবসময় একটা প্রিন্সিপাল ভার্ব আমাদেরকে ইউজ করতেই হয়। ঠিক আছে, অর্থাৎ তারা কখনই সিঙ্গল ইউনিট হিসেবে তাদেরকে ব্যবহার করা যেতে পারে না, একা একা কোনো জায়গায় তারা বসতে পারে না, তারা সবসময় প্রিন্সিপাল ভার্বের আগে বসে। দে প্রোভাইড অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাবাউট দ্য প্রিন্সিপাল ভার্ব। এবং তারা কি করে, তাদের ফাংশন হচ্ছে ওই সেন্টেন্সে যে প্রিন্সিপাল ভার্বটা রয়েছে সেই সম্পর্কে একটা অ্যাডিশনাল বা অতিরিক্ত ইনফরমেশান আমাদেরকে প্রোভাইড করা। দে আর ইউজ টু এক্সপ্রেস সার্টেনটি, পসিবিলিটি, উইলিংনেস, অব্লিগেশন, নেসেসিটি অ্যান্ড এবিলিটি। তারা মূলত কী কী প্রকাশ করে, তাদের মাধ্যমে কী কী বোঝা যায় অ্যাকচুয়ালি। সার্টেনটি মানে কোনো কিছু নিশ্চিতভাবে বলা, পসিবিলিটি সম্ভাব্যতা, উইলিংনেস ইচ্ছুক, আমরা কোনো বিষয়ে যদি ইচ্ছুক হই, উইলিংনেস, অব্লিগেশন বাধ্যতা, নেসেসিটি প্রয়োজনীয়তা এবং এবিলিটি হচ্ছে সক্ষমতা। এই সমস্ত বিষয় কিন্তু মোডাল ভার্বের মাধ্যমে বোঝানো হয় এবং এক একটা তোমরা জানো অনেক কটা মোডাল ভার্ব রয়েছে। আজকের এই আলোচনা পর্বে আমরা এই মোডালকে দুটো অংশে ভাগ করেছি, পার্ট 1 এবং পার্ট 2। আজকের এই আলোচনাটা আমরা পার্ট 1-এর মধ্যেই সীমাবদ্ধ রাখবো, যেখানে বেশ কিছু মোডাল ভার্ব নিয়ে আমরা ডিসকাস করব এবং পার্ট 2 যে আলোচনা আমরা নেক্সট ভিডিওতে করতে যাব সেখানে আমরা বাকি যে মোডাল ভার্বগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। ছাত্ররা এখানে দেখো ইউজেস অফ মোডাল উইল, অর্থাৎ যে মোডাল ভার্বগুলোর কথা একটু আগে ডেফিনিশন বললাম, কিন্তু মোডাল ভার্বের যে বিভিন্ন রকমের প্রকার রয়েছে সেই প্রকারগুলোর মধ্যে দেখো প্রথমে রয়েছে উইল, মানে ইউজেস অফ মোডাল উইল। এই উইলটাকে আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব সেটার একটা নির্দেশিকা এখানে ক্রাইটেরিয়া 1, 2, 3 হিসেবে দেওয়া আছে। দেখো ফার্স্ট যে ক্রাইটেরিয়া এখানে বলা হচ্ছে, দ্য ফার্স্ট রুল ফর দ্য ইউজ অফ মোডাল উইল ইজ দ্যাট ইট এক্সপ্রেসেস পিওর ফিউচার উইথ সেকেন্ড অ্যান্ড থার্ড পারসন অ্যাজ সাবজেক্টস। তাহলে দেখো এখানে কি বলা হলো যে একদম পিওর ফিউচার, অর্থাৎ ভবিষ্যৎ একেবারে বোঝানোর জন্যে, ভবিষ্যৎকালের কোনো অ্যাকশন বোঝানোর জন্যে সাধারণভাবে উইল বা শ্যাল আমরা ব্যবহার করি, উইথ সেকেন্ড অ্যান্ড থার্ড পারসন অ্যাজ অবজেক্টস। এবং সেক্ষেত্রে সাবজেক্ট হবে সেকেন্ড বা থার্ড পারসন, আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি। তারপরে দেখো দ্য সেকেন্ড রুল ফর ইউজ অফ মোডাল উইল ইজ দ্যাট ইট শোজ উইলিংনেস, ইন্টেনশন, প্রমিস, ডিটারমিনেশন উইথ দ্য ফার্স্ট পারসন অ্যাজ এ সাবজেক্ট। এবং সেকেন্ড যে রুল সেটা বলা হচ্ছে যদি সাবজেক্ট ফার্স্ট পারসন হয় তাহলে সেক্ষেত্রে এটা কি শো করে, উইলিংনেস অর্থাৎ কোনো বিষয়ে আমাদের যে ইচ্ছা সেটা বোঝানোর জন্যে, ইন্টেনশন উদ্দেশ্য বোঝানোর জন্য ব্যবহার করা হতে পারে, প্রমিস প্রতিজ্ঞা বোঝানোর জন্য ব্যবহার করা হতে পারে, ডিটারমিনেশন সংকল্প বোঝানোর জন্য ব্যবহার করা হতে পারে, ইত্যাদি ইত্যাদি বিষয় যদি ব্যবহার করা হবে। এক্ষেত্রে ক্রাইটেরিয়া হচ্ছে যদি সাবজেক্ট ফার্স্ট পারসনে থাকে। ঠিক আছে, 3 নম্বর ক্রাইটেরিয়া যেটা বলা হচ্ছে দেখো, দ্য থার্ড অ্যান্ড লাস্ট ইউজ অফ মোডাল উইল ইজ দ্যাট
it tells about the characteristic, habit, assumption, invitation or request and insistence. তাহলে দেখো এই হ্যাবিট, অভ্যাস, অ্যাজাম্পশন, আগে থেকে ধারণা করে নেওয়া, ইনভিটেশন, রিকোয়েস্ট, ইনসিস্টেন্স, এই সমস্ত বিষয়গুলো বোঝানোর জন্যই কিন্তু উইল ব্যবহার করা হয়। মানে কি বলছে এখানে, মানে লাস্ট ইউজ অফ মডাল উইল ইজ দ্যাট ইট টেলস অ্যাবাউট দ্য ক্যারেক্টারিস্টিক, হ্যাবিট, অ্যাজাম্পশন, ইনভিটেশন, রিকোয়েস্ট অ্যান্ড ইনসিস্টেন্স, এই বিষয়গুলো কিন্তু উইলের মাধ্যমেই উঠে আসে বা উইল এগুলোকে এক্সপ্রেস করে। ছাত্ররা, যে ক্রাইটেরিয়া, যে তিনটি ক্রাইটেরিয়ার কথা এখানে বললাম এবং যে বিষয়গুলো এখানে এতক্ষণ ধরে আলোচনা করলাম, সেগুলো উইথ এক্সাম্পল আমরা বুঝবো, কারণ উইদাউট এক্সাম্পল আমাদের নলেজ কিন্তু কখনোই ক্লিয়ার হবে না। আমি হাজার থিওরি দিতে পারি, কিন্তু তার সঙ্গে আমাদেরকে উদাহরণ অবশ্যই দিতে হবে। উদাহরণ দিলে, থিওরির পাশাপাশি উদাহরণ যদি আমি দিই, তাহলে থিওরিটা বুঝবার ক্ষেত্রে অনেক সুবিধা হয়। তো আমরা এরপর উদাহরণটা দেখে নিই, যেগুলো যেগুলো বললাম প্রত্যেকটা আলাদা আলাদা করে উদাহরণ আমরা দেখে নেব। দেখো এখানে এক্সাম্পলস অফ মডেল উইল আর গিভেন বিলো। এখানে উইল কোন কোন ক্ষেত্রে, যেরকম প্রথমে ছিল পিওর ফিউচার, তার এক্সাম্পল দেখো, ইউ উইল ডাই অফ এ হার্ট অ্যাটাক, অর্থাৎ তুমি মরবে হার্ট অ্যাটাকে। এটা একটা পিওর ফিউচার, বর্তমানকাল, মানে বর্তমান নয়, অতীত নয়, একটা ভবিষ্যতের, অনাগত ভবিষ্যতের কথা এখানে বলা হচ্ছে, সেই কারণে এটার উদাহরণ হচ্ছে পিওর ফিউচার। দ্য প্রাইম মিনিস্টার উইল হোস্ট হোয়েস্ট দ্য ফ্ল্যাগ, হোয়েস্ট দ্য ফ্ল্যাগ, এটাও কিন্তু পিওর ফিউচারেরই এক্সাম্পল, প্রধানমন্ত্রী পতাকা উত্তোলন করবেন। 3 নম্বর দেখো, আই উইল মিট ইউ এগেইন, এটা হচ্ছে প্রমিস বা প্রতিজ্ঞা বলতে পারো। আই উইল নিড ইউর হেল্প, এটা উইলিংনেস বা ইন্টেনশন, আমার তোমার সাহায্যের প্রয়োজন, এটা আমি ইচ্ছা করছি, ইচ্ছা প্রকাশ করছি বা আমার উদ্দেশ্য বোঝাতে পারি আমি। হি উইল অ্যাচিভ হিজ গোলস, এটা ডিটারমিনেশন। আ চাইল্ড উইল ইউজুয়ালি ওবে হিজ প্যারেন্টস, এটা ক্যারেক্টারিস্টিক, হ্যাবিট। ঠিক আছে, সাধারণত ইউজুয়ালি বোঝালেই আমরা হ্যাবিটের কথা সেখানে বুঝবো। আর চাইল্ড উইল ইউজুয়ালি ওবে হিজ প্যারেন্টস, এটা একটা হ্যাবিট, অর্থাৎ একজন শিশু বা একজন বাচ্চা সে তার পিতামাতাকে মান্য করবে, এটাই হচ্ছে সাধারণ একটা নিয়ম। 7 নম্বরে দেখো, হি উইল বি হিয়ার অ্যাট এনি মোমেন্ট, এটা অ্যাজাম্পশন, আমরা ধরে নিচ্ছি যে কোনো মুহূর্তে সে এখানে চলে আসতে পারে, তাহলে এটা হচ্ছে অ্যাজাম্পশন, আগের থেকে কোনো কিছু অনুমান করে নেওয়া। উইল ইউ গো উইথ মি, এটা হচ্ছে রিকোয়েস্ট। হি উইল নট লিসেন টু হিজ টিচার্স অ্যাডভাইস, এটা হচ্ছে ইনসিস্টেন্স। হি উইল নট লিসেন টু হিজ টিচার্স অ্যাডভাইস। সো উদাহরণগুলো তোমরা দেখতে পেলে, এখানে প্রত্যেকটা যেগুলো যেগুলো বিষয় আমি ওই উইলের মাধ্যমে বোঝানো হচ্ছিল, উইথ এক্সাম্পল তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তোমরা এগুলো ভালো করে দেখবে এবং তার সঙ্গে সঙ্গে থিওরিটাকেও ভালোভাবে দেখবে, তাহলে অনেক বেশি ক্লিয়ার তোমাদের কাছে হয়ে যাবে। ঠিক আছে, যে কটা আমি বললাম তার প্রত্যেকটা উদাহরণ কিন্তু এখানে দেওয়া হলো। ছাত্ররা এখানে দেখো, ইউজ অফ মডাল উড। দ্য রুল ফর দ্য ইউজ অফ মডাল উড ইজ দ্যাট ইট এক্সপ্রেসেস পাস্ট হ্যাবিটস, পোলাইট রিকোয়েস্ট, উইশ, প্রেফারেন্স অর অ্যান ইমাজিনারি কন্ডিশন। তাহলে মূলত কি হচ্ছে, যেটা একটা পাস্ট হ্যাবিটস, ঠিক আছে, যেটা বোঝানো হচ্ছে অতীত কোনো অভ্যাসের কথা বোঝানো হচ্ছে। পোলাইট রিকোয়েস্ট, নম্রভাবে কোনো কিছু অনুরোধ করা। উইশ, প্রেফারেন্স অর অ্যান ইমাজিনারি কন্ডিশন, কোনো কাল্পনিক অবস্থার কথা বোঝানোর জন্য সাধারণভাবে উড ব্যবহার করা হয় এবং উড হচ্ছে উইলের পাস্ট টেন্স। দেখো এখানে এক্সাম্পলসের মাধ্যমে ব্যাপারগুলো বোঝাবার চেষ্টা করবো আরও। হি উড ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড গো টু ওয়ার্ক, এটা হচ্ছে পাস্ট হ্যাবিটস। এখানে তোমাদেরকে মনে হতে পারে যে স্যার ইউজ টু মানেও তো তাই পাস্ট হ্যাবিটস, কিন্তু ইউজ টু এবং উডের মধ্যে একটা ফারাক রয়েছে, যদি দুটোই কিন্তু পাস্ট হ্যাবিটস, কিন্তু তবুও তার মধ্যে একটা ফারাক রয়েছে। ফারাকটা হলো এই যে উড হচ্ছে পাস্ট হ্যাবিচুয়াল প্র্যাকটিস বলতেই পারো, কিন্তু সেক্ষেত্রে সেটা কিন্তু রেগুলার নয়, ঠিক আছে, ইররেগুলার পাস্ট হ্যাবিট, সেটার ক্ষেত্রে আমরা উড ব্যবহার করব। আর ইউজ টু কথা হচ্ছে রেগুলার পাস্ট হ্যাবিট, অর্থাৎ যে অভ্যাসটা প্রতিদিন সেই জিনিসটা আমরা করতাম, সেই অভ্যাসের সঙ্গে আমরা জড়িত ছিলাম, এই অর্থে আমরা ইউজ টুটাকে ব্যবহার করব। তাহলে ইউজ টু হচ্ছে রেগুলার পাস্ট হ্যাবিট আর উড হচ্ছে ইররেগুলার পাস্ট হ্যাবিট। মূলত এটাই হচ্ছে উড এবং ইউজ টুর মধ্যে মূল ফারাক। তারপরে দেখো, মাই মাদার উড অলওয়েজ মেক মি
মাই ফেভারিট ডিশেস, এটাও পাস্ট হ্যাবিটসের মধ্যে পড়ছে, অর্থাৎ সবসময় দিত না, কখনো কখনো আর কি দেওয়া হতো আর কি। উড ইউ গেট মি আ গ্লাস অফ ওয়াটার প্লিজ, এখানে তোমরা বুঝতেই পারছো প্লিজ রয়েছে, এটা হচ্ছে পোলাইট রিকোয়েস্ট। আই উড লাইক টু সি দ্য ওনার, এটাও পোলাইট রিকোয়েস্ট। আই উইশ ইউ উড বি দেয়ার, এটা হচ্ছে উইশ। আই উড রাদার হ্যাভ ফুড অ্যাট হোম দ্যান আউটসাইড, এটা প্রেফারেন্স, অর্থাৎ তার প্রেফারেন্স অনুযায়ী সে, তার প্রেফারেন্স মানে হচ্ছে তার এটা পছন্দ আর কি, চয়েস, এটা তোমাকে চয়েস বলতে পারো। আই উড বাই আ হাউস ইফ আই ওন দ্য লটারি, এটাও প্রেফারেন্স, যদি আমি পাই তাহলে আমি কিনবো আর কি। এখানে তোমরা আই উড বাই হাউস ইফ আই ওন দ্য লটারি, এটা প্রেফারেন্সের পাশাপাশি একটা ইমাজিনারি কন্ডিশনের কথাও তোমরা বলতে পারো, কারণ এখানে যদিও তার স্বপ্ন যে যদি সে লটারিতে টাকা জেতে, কারণ লটারিতে তো সকলে টাকা জেতে না, তো প্রাইজ পায় না, তো সেই এটাকে তোমরা ইমাজিনারি একটা কন্ডিশন হিসেবেও দেখতে পারো। এরপর দেখো ইউজ অফ মোডাল শ্যাল, শ্যালের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি। দ্য ফার্স্ট রুল, এখানেও বেশ কয়েকটি রুল রয়েছে, 3টে রুল রয়েছে। দ্য ফার্স্ট রুল ফর দ্য ইউজ অফ মোডাল শ্যাল ইজ দ্যাট ইট এক্সপ্রেসেস পিওর ফিউচার, এটাও কিন্তু একটা পিওর ফিউচার নির্দেশ করে। উইথ দেয়ার ফার্স্ট পারসন অ্যাজ দ্য সাবজেক্ট, এবং সেক্ষেত্রে ফার্স্ট পারসন সাবজেক্ট হিসেবে থাকবে। দ্য সেকেন্ড রুল ফর দ্য ইউজ অফ মোডাল শ্যাল ইজ দ্যাট ইট ইজ ইউজ টু আস্ক ফর অ্যাডভাইস, সাজেশনস, রিকোয়েস্ট এটসেট্রা, এবং সেকেন্ড রুলের ক্ষেত্রে এখানে বোঝানো হচ্ছে, দেখো এটা মূলত অ্যাডভাইস বোঝানো হয়, সাজেশন বোঝানো হতে পারে, রিকোয়েস্ট বোঝানো হতে পারে, উইথ দ্য ফার্স্ট পারসন ইন দ্য ইন্টারোগেটিভ, এবং সেক্ষেত্রে সাবজেক্টে ফার্স্ট পারসন হবে এবং ইন্টারোগেটিভে থাকবে, এটা হচ্ছে সেকেন্ড রুল। থার্ড রুলে দেখো কী বলা হচ্ছে, দ্য থার্ড রুল ফর দ্য ইউজ অফ মোডাল শ্যাল ইজ দ্যাট ইট ইজ ইউজ টু এক্সপ্রেস কমান্ড, থ্রেট, ওয়ার্নিং, প্রমিস, অ্যাসুরেন্স, ডিটারমিনেশন এটসেট্রা উইথ দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড পারসন অ্যাজ দ্য সাবজেক্ট। তাহলে সেকেন্ড এবং থার্ড পারসন যখন সাবজেক্টের জায়গায় থাকবে তখন এই জিনিসগুলো শ্যাল প্রকাশ করবে, যেরকম থ্রেট মানে কাউকে হুমকি দেওয়া, ওয়ার্নিং মানে কাউকে সতর্ক করা, প্রমিস মানে প্রতিজ্ঞা করা, অ্যাসুরেন্স মানে কাউকে আশ্বস্ত করা, ডিটারমিনেশন মানে হচ্ছে দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া। এই সমস্ত বিষয়গুলো যদি সেকেন্ড এবং থার্ড পারসন সাবজেক্ট হিসেবে থাকে সেগুলো এক্সপ্রেস করবে। আচ্ছা, উদাহরণ আমরা দেখে নিই। দেখো এক্সাম্পলস অফ মোডাল শ্যাল আর গিভেন বিলো। উই শ্যাল গো টু স্কুল টুমরো, এটা পিওর ফিউচার, বোঝাই যাচ্ছে যে আমরা আগামীকাল স্কুলে যাব, ঠিক আছে। আই শ্যাল টিচ ইউ টু ডান্স, এটাও পিওর ফিউচারেরই উদাহরণ। শ্যাল আই ব্রিং আ গ্লাস অফ ফ্রেশ জুস ফর ইউ, এটা রিকোয়েস্ট। আমি বলেছিলাম যে দেখো এখানে একদমই বলা ছিল যে এখানে রিকোয়েস্ট বোঝাবে, ডিটারমিনেশন, থ্রেট, ওয়ার্নিং, প্রমিস, অ্যাসুরেন্স, ডিটারমিনেশন, ঠিক আছে। আর দেখো এখানে ফার্স্ট যে ক্রাইটেরিয়াতে ছিল, দ্য ফার্স্ট রুল ফর দ্য ইউজ অফ মোডাল শ্যাল ইজ দ্যাট ইট এক্সপ্রেসেস পিওর ফিউচার উইথ দ্য ফার্স্ট পারসন অফ দ্য সাবজেক্ট। দ্য সেকেন্ড রুল ফর দ্য ইউজ অফ মোডাল শ্যাল ইজ দ্যাট ইট ইজ ইউজ টু ask for advice, suggestions, requests for the first person in the interrogative. তাহলে দেখো এখানে এই যে শ্যাল আই ব্রিং আ গ্লাস অফ ফ্রেশ জুস ফর ইউ, এইটা তোমরা সেকেন্ড যে রুলটা বলা হয়েছে সেটাকে দেখলেই বুঝতে পারবে। এখানে বলা হয়েছে সেকেন্ড রুল ফর দ্য ইউজ অফ মোডাল শ্যাল ইজ দ্যাট ইট ইজ ইউজ টু আস্ক ফর অ্যাডভাইস, সাজেশনস, রিকোয়েস্ট, আমরা ওখানে রিকোয়েস্ট পেলাম, উইথ দ্য ফার্স্ট পারসন ইন দ্য ইন্টারোগেটিভ, এবং সাবজেক্টটা থাকবে ওখানে ফার্স্ট পারসন এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। এখানে কিন্তু তাই হয়েছে, দেখো এখানে শ্যাল আইটা ফার্স্ট পারসন এবং গোটা সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে, এবং এখানে রিকোয়েস্ট বোঝাচ্ছে। তাহলে ব্যাপারটা বোধহয় তোমাদের ক্লিয়ার হলো। দ্বিতীয় উদাহরণেরটাও দেখো অ্যাডভাইস বলেছিলাম, অ্যাডভাইসের ক্ষেত্রেও সাবজেক্ট ফার্স্ট পারসন থাকবে এবং গোটা সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে থাকবে। শ্যাল আই ক্লোজ দ্য ডোর। তারপরে দেখো শ্যাল উই গো টু দ্য মার্কেট টুমরো, এখানে সাজেশন বোঝানো হচ্ছে। সাজেশনের ক্ষেত্রে এখানে তোমরা দেখো এখানেও সেকেন্ড রুলটার ক্ষেত্রে দেখো যে ফার্স্ট পারসন থাকতে হলে আমরা ফার্স্ট পারসন তোমরা জানো, এখানেও কিন্তু উইটা যেহেতু ফার্স্ট পারসন এবং গোটা সেন্টেন্সটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখানে সাজেশনের কথা বোঝানো হচ্ছে। ইউ শ্যাল গেট আ রিওয়ার্ড ফর ইউর অ্যাচিভমেন্ট, এটা প্রমিস বা অ্যাসুরেন্সের কথা বোঝানো হচ্ছে। ইউ শ্যাল গো টু ইউর রুম, এটা কমান্ড, নির্দেশ, অর্ডার বলতে পারো। দে শ্যাল উইন দ্য ম্যাচ, এটা ডিটারমিনেশন, তারা ম্যাচটা জিতবেই, এটা একটা তারা
ভিতর ভিতর তারা একটা সেলফ মোটিভেটেড হয়েছে, দৃঢ় সংকল্পবদ্ধ হয়েছে। আচ্ছা, এবার আমরা দেখব uses of modal should. The first rule for the use of modal should is that it is used to express duty, obligation, advisability and desirability. এই বিষয়গুলো obligation, advisability, desirability ইত্যাদি দিয়ে should ব্যবহার করা হয়। The second rule for the use of modal should is that it is used to express logical interference. দেখো, লজিক্যাল ইন্টারফারেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করব সাপোজিশন, হতে পারে অ্যাজাম্পশন বোঝালেও আমরা শুড ব্যবহার করব, পসিবিলিটি আর প্রবাবিলিটি এই সমস্ত ক্ষেত্রেও আমরা শুড ব্যবহার করব। দ্য থার্ড রুল ফর দ্য ইউজ অফ মডেল শুড ইজ দ্যাট ইট ইজ ইউজ টু এক্সপ্রেস আ পারপোজ আফটার লেস্ট। তাহলে থার্ড রুল কি বলছে, আমরা শুড ইজ ইউজ টু এক্সপ্রেস আ পারপাস। লেস্টের পরে শুড যদি ইউজ হয় তাহলে এটা পারপাস বোঝাবে, এটা এখানেই বলা হচ্ছে। আমরা এক্সাম্পল দিই, ব্যাপারটাকে আরও সহজভাবে বোঝার চেষ্টা করব। দেখো, উই শুড গো টু স্কুল এভরি ডে। তাহলে দেখো, এটা আমাদের কর্তব্য, আমাদের প্রত্যেক দিন স্কুলে যাওয়াটাই আমাদের কর্তব্য, তাই হলো এখানে ডিউটি। নেক্সট দেখো, ইউ শুড নট বি লেট ফর ওয়ার্ক। এখানে অব্লিগেশন রয়েছে বা ডিজায়ারেবিলিটি, দুটোই হয়। অব্লিগেশন মানে বাধ্যতা, আর ডিজায়ারেবিলিটি মানে হচ্ছে তোমার ইচ্ছা, যে তুমি প্রত্যেক দিন তোমার কাজে যাওয়া উচিত, কাজে লেট না করে যাওয়া উচিত, বা প্রত্যেক দিন তোমার কাজে ঠিক সময় যাওয়া উচিত। তারপর দেখো, ইউ শুড এক্সারসাইজ মোর অফেন, এটা অ্যাডভাইসেবিলিটি, ঠিক আছে, তোমাকে উপদেশ দেওয়া হচ্ছে। হি শুড বি অ্যাট অফিস বাই নাও, এটা পসিবিলিটি। ইফ হি শুড সি মি ডিয়ার হি উইল বি হ্যাপি, এটা প্রবাবল কন্ডিশন, যদি সে পায়, অর্থাৎ এটা কিন্তু পাবি এমন বলা হচ্ছে না, হতেও পারে মেবি, এটা হচ্ছে প্রবাবল কন্ডিশন, আনুমানিক একটা অবস্থা। লিভ অন টাইম লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। শুড আফটার লেস্ট, দেখো এখানে শুড লেস্টের পরে কিন্তু শুড রয়েছে, এবং এখানে রুল ছিল যে এক্সপ্রেস আ পারপাস। দেখো এখানে একটা পারপাসের কথা বোঝানো হচ্ছে, লিভ অন টাইম লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। তাহলে এখানে আমার সঠিক সময়ে ছেড়ে যাওয়া, সঠিক সময় যাত্রা করার পারপাসটা হচ্ছে এটাই, তা না হলে আমি ট্রেনটাকে মিস করব। বা আমাকে, যেটা একটু আগেই তোমাদের বললাম যে পারপাস বোঝানোর জন্য এটা আমরা শুডটাকে ব্যবহার করি, এবং সেক্ষেত্রে লেস্টের পরেই শুডটা ইউজ হয়। আচ্ছা, পরের যেটা সেটা দেখে নেব। ইউজেস অফ মডেল মে। দ্য রুল ফর দ্য ইউজ অফ মডেল মে ইজ দ্যাট ইট ইজ ইউজ টু এক্সপ্রেস পসিবিলিটি, পারমিশন, উইশ, ফেথ, হোপ অর পারপাস। এই সমস্ত বিষয়গুলো, পসিবিলিটি মানে সম্ভাব্যতা, পারমিশন মানে হচ্ছে অনুমতি, উইশ মানে ইচ্ছা, ফেথ মানে বিশ্বাস, হোপ মানে বিশ্বাস, অর পারপাস মানে কোনো একটা উদ্দেশ্য, ঠিক আছে। এই বিষয়গুলো মেয়ের মাধ্যমে প্রকাশিত হয়। দেখো, ফার্স্ট যে এক্সাম্পলটা এখানে রয়েছে, ইট মে শো ইন দ্য ইভিনিং, পসিবিলিটির কথা বোঝানো হচ্ছে। ইট মে স্নো ইন দ্য ইভিনিং, ইট মে স্নো ইন দ্য ইভিনিং, তুষারপাত হতে পারে সন্ধ্যাবেলাতে, এটা কিন্তু পসিবিলিটি হতে পারে। মে আই গো নাও স্যার, এটা পারমিশন, তোমরা দেখি সেন্টেন্স থেকেই বুঝতে পারবে। মে গড অলওয়েজ বি উইথ ইউ, এটা উইশ, ফেথ অর হোপ, এই সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা হয়। হি ইজ ওয়ার্কিং হার্ড সো দ্যাট হি মে গেট অ্যান অ্যাপ্রাইজাল, এটা কিন্তু পারপাস। হি ইজ ওয়ার্কিং হার্ড সো দ্যাট হি মে গেট অ্যান অ্যাপ্রাইজাল, এটা তাহলে তার ওয়ার্কিং মানে কঠোর পরিশ্রমের পারপাসটা কি, সে যাতে অ্যাপ্রাইজালটা পায়, এটাই হচ্ছে তার পারপাস। আচ্ছা, পরেরটা দেখে নেব। দেখো, ইউজ অফ মডেল মাইট। দ্য রুল ফর দ্য ইউজ অফ মডেল মাইট ইজ দ্যাট ইট ইজ ইউজ টু এক্সপ্রেস লেস পসিবিলিটি, পারমিশন অর গেস। তোমরা জানো মেয়ের পাস্ট টেন্স হচ্ছে মাইট, এবং মাইট কী এক্সপ্রেস করে, এখানেও মাইট পসিবিলিটি এক্সপ্রেস করতে পারে, পারমিশন এক্সপ্রেস করতে পারে, অথবা গ্রেস কোনো অনুমান, আগাম কোনো অনুমান এক্সপ্রেস করতে পারে। এক্সাম্পল দেখে নাও, ইট মে রেন টুডে, এটা লেস পসিবিলিটি মানে হতেও পারে নাও পারে। ইট মে রেন টুডে, এটা একটা লেস পসিবিলিটির কথা বোঝানো হচ্ছে। মাইট আই গো টু দ্য ফাইলস, মাইট আই গো টু গেট দ্য ফাইলস, এটা পারমিশন, দেখেই বুঝতে পারছো যে ফাইলসটা পেতে পারে কি না। দ্যাট মাইট বি দ্য নিউ গার্ড, এটা হচ্ছে গেস, ওই লোকটিকে দেখে তার মনে হচ্ছে কোথাও যে এটা হতে পারে কোনো গার্ড হতে পারে, তাহলে এটা কিন্তু সেখানে নিশ্চিত নয়, শিওর নয়, বাট সে আগে থেকে গেস করে নিচ্ছে। তো এই সমস্ত ক্ষেত্রেও আমরা কিন্তু মাইট ইউজ করব। মাইট হচ্ছে মোডাল অক্সিলিয়ারি।
পরেরটা দেখে নিই চলো। দেখো ইউজেস অফ মডাল ক্যান। দেখো দ্য রুল ফর দ্য ইউজ মডাল ক্যান ইজ দ্যাট ইট ইজ ইউজ টু এক্সপ্রেস পারমিশন, পসিবিলিটি, এবিলিটি অর ক্যাপাসিটি। মূলত সক্ষমতা বোঝাবার জন্যই ক্যান মোডাল অক্সিলিটাকে ব্যবহার করা হয়। দেখো এখানে সক্ষমতার পাশাপাশি আর কী কী কোন কোন বিষয় যেগুলো ক্যান দিয়ে বোঝানো হয়, যেরকম পারমিশন রয়েছে, পসিবিলিটি রয়েছে, এবিলিটি রয়েছে আর ক্যাপাসিটি রয়েছে। এই সমস্ত বিষয়গুলো ক্যান দ্বারা প্রকাশিত হয়। আমরা এক্সাম্পল দিয়ে বোঝবার চেষ্টা করব। ক্যান আই গো টু দ্য মার্কেট, এটা হচ্ছে পারমিশন। আচ্ছা, বুঝতেই পারছো যে এটা কীভাবে পারমিশন হলো। এনি ওয়ান ক্যান বি দ্য থিফ, এটা হচ্ছে পসিবিলিটি। এটা হচ্ছে সবাই, যে কোনো কেউ চোর হতে পারে, তার মানেই যে সকলে হবে এমনটা নয়, এটা একটা পসিবিলিটির কথা বোঝানো হচ্ছে। হি ক্যান স্টে অ্যাওয়েক ফর 2 days, এটা এবিলিটি বা ক্যাপাসিটির কথা বোঝানো হচ্ছে। হি ক্যান স্টে অ্যাওয়ে ফর 2 days, তো এটা হচ্ছে তার সক্ষমতা, সে কিন্তু 2 দিন ধরে জেগে থাকতে পারে, এটা তার কিন্তু সক্ষমতা বা ক্ষমতার কথা বোঝানো হচ্ছে, তাই আমরা এখানে ক্যান ব্যবহার করব। আচ্ছা, তারপরে দেখো ক্যানারি পাস্ট টেন্স কুড। The rule for the use of modal could is that it is used to express ability or capacity in the past. পাস্টে এবিলিটি অথবা ক্যাপাসিটি বোঝানোর জন্য আমরা কুড ব্যবহার করব। পোলাইট রিকোয়েস্ট, অত্যন্ত বিনম্রভাবে অনুরোধ করবার জন্য ব্যবহার করব। অর এ পসিবিলিটি আন্ডার সার্টেন সার্কামস্ট্যান্সেস, অথবা কোনো নির্দিষ্ট কোনো পরিস্থিতিতে সম্ভাব্যতার কথা আমরা বোঝাবার জন্যও কিন্তু কুড ব্যবহার করব। এক্সাম্পল দেখে নিই চলো। হি কুড রান ভেরি ফাস্ট ইন হিজ ইউথ, এবিলিটি, ক্যাপাসিটি ইন দ্য পাস্ট, অর্থাৎ বর্তমানে নয়, এটা সে ছুটতে পারত সে যখন ইউথ ছিল, সে যখন অল্প বয়স্ক ছিল, এটা তার পাস্ট জিনিসকে বোঝানো হচ্ছে, তাই এবিলিটি আর ক্যাপাসিটি ইন দ্য পাস্ট কথাটাকে বোঝানো হচ্ছে। দেখো কুড ইউ ওয়েট ফর হিম, এটা একটা পোলাইট রিকোয়েস্ট। ইফ উই হ্যাড মানি উই কুড হ্যাভ বট আ হাউস, এটা দেখো পসিবিলিটি আন্ডার সার্টেন কন্ডিশনস, অর্থাৎ সেই সার্টেন কন্ডিশনসটা কি, যদি আমার মানিটা থাকতো তবেই আমি বাড়িটা কিনতে পারতাম। ঠিক আছে, এটা হচ্ছে পসিবিলিটি আন্ডার সার্টেন কন্ডিশনস, এবং এই সমস্ত ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করব, ক্যান নয়। আচ্ছা, পরের যেটা রয়েছে, আচ্ছা মোটামুটি তোমাদেরকে বলাই হলো যে মোডাল অক্সিলারি পার্টটাকে 2টো অংশে ভাগ করব। ফার্স্ট পার্টে আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো তো রইলই, পরের পার্টে আজ যেগুলো রিমেনিং রইল সেগুলো কিন্তু পার্ট 2 নিয়ে আমরা পার্ট 2 হিসেবে ডিসকাস করব, এবং তার সঙ্গে আরও কিছু রুলস রেগুলেশনস যেগুলো ওই সমস্ত মোডাল অক্সিলারির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে সেগুলো নিয়েও আমরা ডিসকাস করব। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর লিসনিং, হ্যাভ আ গুড ডে।